মানুষজন ইসরায়েল প্যালেস্টাইন বিষয়টা যতটা ধর্মীয় দেখানোর চেষ্টা করে, জিনিসটা কিন্তু আসলে অতটা ধর্মীয় না। আর সবচেয়ে বড় কথা, জেরুজালেমের এটার সাথে কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এটা নিয়ে এত টানাটানি হচ্ছে? সাথে যদি হঠাৎ করে চলে আসে খুব লজ্জা লাগবে। যাই হোক, আসসালামু আলাইকুম। আজকে ভাবলাম যে ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুটা নিয়ে আমি এতক্ষণ পর্যন্ত যা বুঝলাম সেটা নিয়ে একটু কথা বলতে। ওয়েট, ট্রেন্ড শেষ তাই না? হ্যাশট্যাগ শেষ তাই না? মানে কাকলি ফার্নিচার আর ফ্রি ফায়ারের ব্যানের যুগে এইসব নিয়ে কথা ভিউ তো। যাই হোক, এনিওয়ে, কথা হচ্ছে যে সবচেয়ে প্রথম যে বিষয়টা, যে ইসরায়েল প্যালেস্টাইনের বিষয়টা মানুষ যতটা ধর্মীয় দেখানোর চেষ্টা করে, জিনিসটা কিন্তু আসলে অতটা ধর্মীয় না। আর সবচেয়ে বড় কথা, জেরুজালেমের এটার সাথে কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এটা নিয়ে এত টানাটানি হচ্ছে? বেশি দূর ঢোকার আগে আমিও এটা ভাবছিলাম যে জেরুজালেম রিলেটেড কিছু হবে। তো এখন তাহলে বিষয়টা কি, এবং এগুলা ঘাটতে গিয়ে আমার আরো কয়েকটা প্রশ্ন মাথায় আসলো। এই যে কনফ্লিক্টটা, এটা তো আজকের না, এটা তো এখন থেকে 80-90 বছর আগের, ইনফ্যাক্ট তারও আগের। তাইলে হঠাৎ এখন এটা নিয়ে এত চিল্লাচিল্লি হচ্ছে কেন? আর দ্বিতীয় যে বিষয় হচ্ছে, ইসরায়েল ছোট্ট একটা দেশ, মানে বাংলাদেশের 7 ভাগের 1 ভাগ ধরেন, এবং এটা অবস্থিত সবগুলা আরব দেশগুলোর মাঝে। তাহলে কেউ কেন এটার বিরুদ্ধে এখনো কথা বলছে না? আর এটার ভবিষ্যৎটা কি? এখন আপনি যদি সহজ উত্তর চান, তাহলে সহজ উত্তর হচ্ছে ইসরায়েল থেকে গাজার উপর আক্রমণ করা হচ্ছে, যার ফলে অনেক মানুষজন মারা যাচ্ছে, এবং এই জন্য এখন হঠাৎ করে এত চিল্লাচিল্লি হচ্ছে, এবং এটার সাথে কোনোভাবে জেরুজালেম সম্পর্কিত না। আর যদি সম্পূর্ণ ঘটনা বুঝতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে এই ঘটনাটা শুরু হয় কি করে, এবং এটা বুঝতে চাইলে বাকালাম মেন কাহিনীটা এখন থেকে প্রায় 100 বছর আগে, এবং এর পিছনে হাত আছে কার বলেন তো? ঠিক ধরছেন, ব্রিটিশ। তখন পুরো পৃথিবীতে ব্রিটিশের রাজত্ব ছিল, এবং ইসরায়েল প্যালেস্টাইন সহ এই পুরো অংশটাই ছিল ব্রিটিশদের আন্ডারে। তখন এমন একটা সময় চলছিল যখন মানুষ সবাই একটা নিজের জন্য স্বাধীন রাষ্ট্র খুঁজতেছিল, এবং ইহুদিদের জন্য কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না, তার ফ্রান্সের অধিবাসী ছিল। তো 1915 সালে ব্রিটিশরা কি করলো, আরবের যে রুলার শরীফ হোসেনকে ওয়াদা করলো যে তারা যদি একটা কাজ করে দেয়, তাহলে এই পুরা প্যালেস্টাইন সহ আরো কিছু অংশের শাসনভার শরীফ হোসেন পাবে। তারা এই কাজটা করলো। তার পরের বছর অন্য ব্রিটিশ অথরিটিরা তারা এই ফ্রান্সের কিছু ইহুদিদের প্রমিস করলো যে তারা এই অংশে তাদের নিজেদের একটা স্বাধীন রাষ্ট্র পাবে। তারপরে কিছু ইহুদিরা ফ্রান্স থেকে এখানে আসা শুরু করলো। এর মধ্যে মুসলমান এবং ইহুদিদের মধ্যে অনেক মারামারি হলো। মারামারি বলতে কনফ্লিক্ট যেটাকে বলে, খাঁটি ইংলিশে বলতে। যাই হোক, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলার তখন কুত্তার মতো ইহুদি মারতেছিল, মানে কুত্তার মতো, মানে কুত্তার মতো, মানে প্রায় 6 মিলিয়ন সংখ্যা হয়, হ্যাঁ, প্রায় 60 লাখ ইহুদি অ্যাডলফ হিটলার খুন করছিল, এবং তার ফলে ইহুদিদের একটা নিজস্ব রাষ্ট্রে অনেক বেশি প্রয়োজনীয়তা দেখা দিচ্ছিল। এবং এই সময় ব্রিটিশরাও বুঝতে পারে যে এই জায়গাটা অনেক ঝামেলাপূর্ণ, এই জায়গাটা রেখে দেওয়ার থেকেও সাইডে দেওয়া অনেক বেশি সহজ। তাই তারা কি করলো, কেবল নতুন সংগঠিত হওয়া জাতিসংঘের কাছে এই সমস্যাটা দিয়ে দিল, বললো যে নাও, এখন তোমরা এটা যা করবা করো। তো জাতিসংঘ কি করলো, ফিলিস্তিন পাইলো, ওয়েস্ট ব্যাংক আর গাজা, আর মাঝখানে একটা বড় অংশ পাইলো ইসরায়েল, জেরুজালেমকে নিরপেক্ষ একটা জায়গা হিসেবে রেখে দিল। এভাবে চলতে চলতে 1948 সালে ইসরায়েল নিজেকে স্বাধীন দেশ ঘোষণা করলো, যার ফলে ফিলিস্তিন এবং অন্যান্য আরব রাষ্ট্রের মধ্যে ঝামেলা হলো, এবং ঝামেলার ফলে একটা অ্যাক্টিভ যুদ্ধ হলো, এবং যুদ্ধতে ইসরায়েল জিতে গেল। তার ফলে ইসরায়েল আরো কিছু প্যালেস্টাইন অংশ দখল করে নিল, এবং তারপরে একটা 6 দিনের যুদ্ধ হয়। 6 দিনের যুদ্ধে ইসরায়েল আবার জিতে যায়, যার ফলে আরো বেশি অংশ দখল করে নেয়, এবং ইসরায়েলকে দেখে আশেপাশে সবাই ভয় পাওয়া শুরু করে। ইসরায়েল অবশ্য আর্মির দিক থেকে অনেক শক্তিশালী হইতে শুরু করছিল তখনই। তারপরে ফার্স্ট ইন্টিফাডা, সেকেন্ড ইন্টিফাডা, এসব অনেক কিছু হতে থাকে। পুরা গাজাটাকে ইসরায়েল অবরুদ্ধ করে দিল, গাজার সাথে পুরা পৃথিবীর সম্পূর্ণ যোগাযোগ বন্ধ, এবং তার জন্য গাজা অনেক বেশি পিছিয়ে গেল। আর গাজাতে তৈরি হলো হামস, যার মেন উদ্দেশ্য ছিল ইসরায়েলকে মানচিত্র থেকে তুলে দেওয়া। আর এইদিকে ওয়েস্ট ব্যাংক যেটা আছে, ওই ওয়েস্ট ব্যাংকের মধ্যে ইসরায়েলরা বিভিন্নভাবে বসতি স্থাপন করা শুরু করলো, বসতি কেনা, জায়গা কেনা শুরু করে। এভাবে প্যালেস্টাইনের মধ্যে ধীরে ধীরে ইসরায়েল হতে শুরু করলো, এবং এভাবে ধীরে ধীরে প্যালেস্টাইনকে ইসরায়েল পুরা দখল করে নিচ্ছে। ইনফ্যাক্ট জেরুজালেম, যেটা ভাগ করার সময় একদম স্বাধীন একটা জায়গা ছিল, সেই জায়গায় ইসরায়েল আর্মির মাধ্যমে কন্ট্রোল করে। এখন জেরুজালেমটা ধরতে গেলে ইসরায়েলদের কন্ট্রোল।
এটা তো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কাহিনী বলছে, 1950, 60, 70 সালের দিকে। এখন এত চিল্লাচিল্লি কিসের? এখনকার চিল্লাচিল্লির পিছনে মেইন কাহিনী হচ্ছে ওয়েস্ট ব্যাংকে 3টা ইসরায়েলি স্টুডেন্টকে গুম করে দেওয়া হয় এবং তারপর তাদেরকে মার্ডার করা হয়। ইসরায়েল মনে করে যে হচ্ছে হামস এই কাজটা করেছে। তো এখন তারা কি করে, হামসের সকল লোকদেরকে অ্যারেস্ট করা শুরু করে এবং এয়ার স্ট্রাইক চালানো শুরু করে, যার ফলে হামস ইসরায়েলের দিকে 40টা রকেট নিক্ষেপ করে। এখন হামসের কাছে অত ভালো টেকনোলজি নাই যাতে মনে করেন ইসরায়েলের দিকে খুব ভালো প্রেসিশন দিয়ে রকেট ছুটতে পারবে বা তেমন একটা ক্ষতি করতে পারবে। এবং ইসরায়েলের কাছে ডিফেন্স টেকনোলজি আছে, যেমন ধরেন আয়রন ডোম, যেটা তাদের ভাষ্য মতে 90% মিসাইলকে আকাশে ধ্বংস করে দিতে সম্ভব। ইসরায়েলের তেমন একটা ক্ষতি হয়নি, কিন্তু ইসরায়েল বিকেম ফিউরিয়াস। তারপরে তারা একের পর এক গাজার উপরে আক্রমণ করতে থাকে। ইসরায়েলের ভাষ্য মতে তাদের মেইন টার্গেট হচ্ছে গাজার মাঝখান বরাবর একটা সুড়ঙ্গ আছে। তাদের ধারণা এই সুড়ঙ্গ হামসের লোকজন ব্যবহার করছে। তাছাড়াও কিছু যেগুলো রকেট তৈরি ফ্যাসিলিটি গুলো আসছে, তাছাড়া মিলিটারি যেসব লিডাররা আছে তাদেরকে মারতেছে। তো এইটা করার ফলে ক্যাজুয়ালিটিস অনেক বেড়ে গেল, কারণ ওইটা অনেক ঘনবসতিপূর্ণ এলাকা এবং ওইখানে কোনো কিছু করলে যে জনগণ এফেক্টেড হবে না এটা ভাবা অনেক টাফ। তার ফলে এখন মনে করেন জেনোসাইডের মতো মানুষ মরতেছে, আর এটা নিয়ে এত চিল্লাচিল্লি শুরু হচ্ছে। এটার সাথে কোনোভাবেই জেরুজালেম সম্পর্কিত না। এখন আসে আমার পরের প্রশ্ন, যে ইসরায়েলের মতো এমন একটা দেশ এরকম চারিদিকে শত্রুতে ঘেরা, তো এটা এখন টিকে আছে কিভাবে? না মানে আপনি দেখেন, এর আশেপাশে দেখেন, এর এই পাশে সিরিয়া, এই পাশে জর্ডান, এই পাশে হচ্ছে মিশর, তার চারিপাশে মুসলমান রাষ্ট্র, এদিকে ইরান, এদিকে সৌদি আরব, সবগুলো মুসলিম রাষ্ট্রের মধ্যে একটা ইহুদি রাষ্ট্র মুসলমানদেরকে মারতেছে, কেউ কিছু বলতেছে না। এটা কোনো কথার মতো কথা? তারপরে আমি ভাবলাম যে এটা কেন হচ্ছে। ওইটা দেখতে গিয়ে আমি যা দেখলাম, ওইটা মিনিট আমার কাছে একটা লিস্ট আছে, আপনাদের বলি। পৃথিবীর সবচেয়ে সেফেস্ট কান্ট্রি কোনটা জানেন? ইসরায়েল। এবং এটার পিছনের মেইন রহস্য মোসাদ, পৃথিবীর সবথেকে ইন্টেলিজেন্ট এজেন্সি। পৃথিবীর 8ম সবচেয়ে শক্তিশালী দেশ। টেকনোলজির দিক থেকে 1 নম্বরে। নতুন স্টার্টআপের দিকে পৃথিবীতে 4 নম্বরে। পৃথিবীর সবচেয়ে বড় আর্ম এক্সপোর্টার। সিলিকন ভ্যালি অফ মিডল ইস্ট। চায়নার পরে সবথেকে বেশি ইনভেস্ট করা হয় এইসব ইসরায়েলি কোম্পানিগুলোকে। আপনি যে মাইক্রোসফট চালান না, মাইক্রোসফটটা এইখানেই। ফোনগুলোকে কম্প্যাক্ট সাইজ তৈরি করছে ইসরায়েলরা। পেন ড্রাইভ ইসরায়েলের তৈরি, ইউএসবি পোর্ট ইসরায়েলের তৈরি, অ্যান্টিভাইরাস প্রথম ইসরায়েলের তৈরি, পৃথিবীর সবথেকে বড় বায়োটেক স্টার্টআপ ইসরায়েলে। মানে আমি দেখার পরে পাগল হয়ে গেছিলাম যে এত অস্থিতিশীল পরিবেশের মধ্যে বিশ্বের শীর্ষ দিকে ইসরায়েল কিভাবে যেতে পারে। এর উত্তর হচ্ছে ইসরায়েলের বাইরে যত আনস্টেবিলিটি থাকুক, ইসরায়েল ভিতরে অনেক স্টেবল ছিল। সকল লোকরা আর্মি ট্রেনিং প্রাপ্ত, ছেলেদের ক্ষেত্রে 3 বছর, মেয়েদের ক্ষেত্রে 2 বছর। ইসরায়েলই একমাত্র দেশ যা নিজের মোট ইনকামের 4.5% ইনভেস্ট করে খালি নতুন ইনভেনশনের জন্য। প্রত্যেক 10,000-এ 120 জন সায়েন্টিস্ট, যেটা আর কোনো দেশে নাই। ইউএসএ তেও মাত্র 85 জন। আপনি যদি নতুন স্টার্টআপ করতে চান তাহলে ইসরায়েল সরকার আপনাকে টাকা দেবে। আপনি যদি ভালো করতে পারেন তাইলে আপনার লভ্যাংশ থেকে কিছু টাকা নেবে, আর যদি আপনি খারাপ করতে পারেন আপনাকে কোনো ধরনের কোনো অসুবিধায় পড়তে হবে না। আপনি বাইরে থেকে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি হলে আপনি আসবেন, 2 বছর পর্যন্ত আপনার কোম্পানির 40% শ্রমিকের বেতন ইসরায়েল সরকার নিজে দেবে। তাহলে কেন স্টার্টআপ হবে না? ইনফ্যাক্ট এখন ইসরায়েলের 98% পপুলেশন এমপ্লয়েড। এতটা আনস্টেবিলিটির মধ্যে এমন একটা ইকোসিস্টেম তৈরি করছে যে মিডল ইস্ট বা পুরো ইউরোপের এই সাইডে যদি কোনো দেশ কোনো কান্ট্রিতে ইনভেস্ট করতে চায় তাহলে ইসরায়েলে করতে চায়। ইনফ্যাক্ট গুগল, ফেসবুক, এই সব বড় বড় কোম্পানিগুলার R&D সেন্টার যদি মিডল ইস্টের কোথাও থেকে থাকে সেটা ইসরায়েল। এবং এদের আছে সবথেকে ভালো অস্ত্র ব্যবস্থা, সবথেকে ভালো মিলিটারি, এবং পৃথিবীর যে কোনো দেশ এদেরকে দেখলে ভয় পাবে। তাহলে আরব দেশগুলো এদেরকে সাপোর্ট দেয় কেন? মানে লিটারেলি এগুলো তো অনেক টাকা। আরব দেশগুলা কখনো ইসরায়েলের সাথে ছিল না, কিন্তু পরিস্থিতিটা চেঞ্জ হচ্ছে, কারণ ইসরায়েলের সাথে ব্যবসা করা অনেক সুবিধাজনক। তাছাড়াও সৌদি আরব সবসময় ইসরায়েলের বিরুদ্ধে ছিল যতদিন পর্যন্ত আগের রাজাটি রাজত্ব ছিলেন, কিন্তু দ্যাটস নট দ্য কেস এনিমোর। এখন রাজত্ব পাল্টেছে, চিন্তা ভাবনা পাল্টেছে। বিন সালমান নিজেকে একজন মডার্ন লিডার হিসেবে উপস্থাপন করতে চায় এবং তার অনেক চড়াই উত্তরাই পার করা আছে, বিশেষ করে ইয়ামেনের যুদ্ধ, নিজের আত্মীয়দের কারারুদ্ধকরণ এবং জামাল খশোগির হত্যায়
তার হাত থাকার কিছু সম্ভাবনা, এগুলো একটা ওপেন সিক্রেট। তাই যাত্রাটাকে সহজ করার জন্য তার দরকার অনেক বন্ধু উপরের স্তরে, এবং ইসরায়েলে ওই রকম বন্ধুর অভাব নেই। সবগুলো আরব দেশ ইসরায়েলকে ধীরে ধীরে নর্মালাইজেশনের পক্ষে নিয়ে আসছে, সবকিছু স্বাভাবিক হয়ে যাচ্ছে। এটা প্যালেস্টাইনের পক্ষে অনেক খারাপ। তাছাড়াও ইসরায়েলের সাথে আমেরিকার সম্পর্ক অনেক ভালো। আমেরিকা ব্যবসা করার জন্য ইসরায়েলের উপর নির্ভরশীল। ইসরায়েল আমেরিকার সবগুলা বিষয় মাথা নেই। এখন এমন একটা অবস্থা যে পুরা মিডল ইস্ট আমেরিকার দখলে। এর মেন কারণ হচ্ছে তেল তোলা, মানে যতগুলো তেল তোলা কোম্পানি আছে সবগুলা আমেরিকার, এবং আমেরিকায় তেল তুলে দেয়, যার ফলে মনে করেন সৌদি আরব গুলো এত ধনী। তো সব মিলে একটা এমন একটা সিচুয়েশন যে কারোর কিছু করার নাই। তো এই হচ্ছে অবস্থা, এই আর কি। আর এখন ইসরায়েলের সকল আরব দেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাই এর দিকে কেউ আঙ্গুল তোলে না। তাছাড়াও আপনি এখনকার যুগে কতগুলা ভালো বিজ্ঞানী, জ্যোতির্বিদ, গণিতবিদ, ডক্টর বা ইনফ্লুয়েন্সার, কতজন মুসলিম ইনফ্লুয়েন্সারকে চিনেন না? কারণ এখনকার সময়ে আর নাই। আগে একটা সময় ছিল যখন মুসলমানরা ছিল জ্ঞানে গুণে সব থেকে উপরে। এখন যেমন ঠিক ইসরায়েলরা আছে, অ্যালজেব্রা, অ্যালগোরিদম, এগুলো তো আরবি ওয়ার্ড, এরা আবিষ্কার করেছে ওইরা। মুসা আল খোয়ারিজমি, ইবনে সিনা অন্যতম একটা নাম, এদেরকে ছাড়া বিজ্ঞান চর্চা সম্ভব না। আরবরা যখন, মুসলমানরা যখন এইভাবে জ্ঞানে গুণে পৃথিবীতে সবার উপরে ছিল, তখন পুরো পৃথিবী মুসলমানের দিকে তাকায় থাকতো, মুসলমানদের সমীহ করতো। এখন জিনিসটা আর ওই রকম নাই। এখন মুসলমানদের জায়গায় চলে গেছে কিছুটা ইসরায়েলিরা। আর মুসলমানদের অবস্থা এমন হয়েছে, তারা যদি সেলফ ডিফেন্সও করতে চায় তাহলে সেটা জঙ্গিবাদ হয়ে যাবে, রেপুটেশন খারাপ আর কি। যেখানে আপনার কোনো ভয়েস নাই, সেখানে আপনি যতই চিল্লাইতে চান কোনো মানে নাই। কারণ আপনি যতই চিল্লান কোনো লাভ নেই, কেউ শুনবে না, কারণ আপনার ভয়েসটাই নেই বলার। আপনি যে হ্যাশট্যাগ দিচ্ছেন এটাও কোনো কাজের না, কারণ ফেসবুকে ইসরায়েলে ধরতে গেলে। তো এখন আপাতত সব বাদ দিয়ে এটা নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, এর বেশি আর কিছু করণীয় নাই। এটা দুঃখজনক হলেও সত্যি। আর এখন প্রশ্ন হচ্ছে যে ফিউচার কি হোল্ড করে। দেখেন, আল কোরআনের সূরা আল ইসরা বা মনে করেন বনি ইসরায়েলদের নিয়ে যে সূরাটা লেখা আছে, ওইটাতে কিছু বর্ণনা করা আছে। আপনি এটা চাইলে রিসার্চ করতে পারেন। আমি যদি এটা ওইভাবে বলতে যাই তাহলে এটা অনধিকার চর্চা হয়ে যাবে, তাও একটু বলি। মহান আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে হচ্ছে ইসরায়েলরা এইভাবে পৃথিবীর শীর্ষে আসবে, তা একবার না, দুইবার। পুরো পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ রাষ্ট্র হবে, সব পৃথিবী তাদের কন্ট্রোলে হবে। এটার মধ্যে একবার অলরেডি হয়ে গেছে, এবং তাদের সেখানে বলছিল তোমরা যদি তোমাদের ক্ষমতা সঠিক ব্যবহার করো তাহলে তোমরা পুরস্কার পাবে, আর যদি অপব্যবহার করো তাহলে তোমাদের ধ্বংস অনিবার্য। তো বিষয়টা হচ্ছে যে প্রথমবার যখন ইসরায়েল সবার উপরে ছিল, বনি ইসরায়েলরা, তখন তাদের ধ্বংস করা হয়। রোম থেকে কিছু মানুষ আছে, তাদেরকে ওইখান থেকে তাড়াই দেয়, এবং হিটলার এইসব কাহিনী তো বাদই দিলাম। এখন এই দ্বিতীয় উত্থানটা এখন চলতেছে। আপনি ভাবেন, আজ থেকে 100 বছর আগে আপনি যদি বলতেন যে ইহুদিদের একটা স্বতন্ত্র রাষ্ট্র হবে, এটা কি কেউ মানে নেবে? তখন দেখেন মুসলিম স্টেট গুলাই মানে নিচ্ছে, কারো কিছু করার নাই। তো এটাও দ্বিতীয় উত্থান চলছে। ইসরায়েল আবার মনে করেন পৃথিবীর সব থেকে শক্তিশালী রাষ্ট্র হবে, সব থেকে মানে জ্ঞানে গুণে বুদ্ধিতে শক্তিতে সবার সেরা হবে। এবং তারপরে তারা যদি এই শক্তির ব্যবহার করে, মানে ভালো কাজে ইউজ করে, তাহলে তারা পুরস্কার পাবে। আর যদি আবার অপব্যবহার করে গতবারের মতো, আবার ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। আবার ইহুদিদের মুসলমানদের একটা যুদ্ধ হবে, এবং ওই যুদ্ধতে ইসরায়েলের পতন হবে, দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, মারা যাবে, কিয়ামত হবে, এটাই আশা করি। বাট এখন যা অবস্থা, কারোরই কিছু করার নেই দেখা ছাড়া। লেটস বি হোপফুল। আপনারা যদি এতদূর দেখেন তাহলে ধন্যবাদ, এর বেশি আর দেখার দরকার নেই। যাই হোক, এই ভিডিওটা করতে অনেক সময় লাগছে, অনেক কিছু ভাবা লাগছে, আর চেষ্টা করছে অনধিকার চর্চা অ্যাভয়েড করার। আর এই ভিডিওটা মেনলি ইসরায়েল অথবা কারোর জন্য কোনো নীতিবাক্য হিসেবে বানানো না। লেটস বি অনেস্ট, আমার কথার কোনো দাম নেই, কিন্তু এটা মেনলি জিনিসটা বোঝানো যে জিনিসটা কি করে হলো আর কিভাবে হচ্ছে। যদি বুঝে থাকেন ভালো লাগবে, না বুঝে থাকলে আমি ভালো বোঝাতে পারি। ভালো থাকবেন।